আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আপনারা যা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এই সময়টি তোমরা সবাই ঘরে অবস্থান করছো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তাই আমরা শিক্ষকরা উদ্যোগ নিয়েছি তোমাদের পাশে দাঁড়ানোর। বরাবরের মতোই আমি আজকেও পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায় শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের পার্ট 5.3 এবং 5.3.1 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গেছো। এই ক্লাসটি সম্পর্কে কোনো মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, কোনো সমস্যা থাকলেও কমেন্ট বক্সে জানাবে, অথবা সরাসরি যোগাযোগ করতে পারো। আর এই ক্লাসটি যেন আরো অধিক সংখ্যক শিক্ষার্থী দেখে উপকৃত হতে পারে, এই জন্য শিক্ষার্থী সহ আপনারা যারা দেখছেন সকলে ক্লাসটি শেয়ার করে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আজকের আলোচ্য বিষয় রয়েছে তরলের ভেতরে চাপ নির্ণয়, আর্কিমিডিসের সূত্র, প্লবতা এবং আর্কিমিডিসের সূত্রের বাস্তব প্রয়োগ। তরলের ভেতরে চাপ, অর্থাৎ একটা পাত্রে বা যে কোনোখানে যে তরল রাখা আছে সেখানে তরল একটা চাপ দেয়, সেই চাপটা কেমন তোমরা দেখি, কেমন চাপ দেয়। আমরা একটা ছোট্ট পরীক্ষা করেছি। পরীক্ষায় দেখো, এখানে অবিরাম পানি প্রবাহ করা হচ্ছে আর একটি পাত্রে পানি দেওয়া হচ্ছে। পানিতে, এই পাত্রটিতে 4টি স্থান আছে, ছিদ্র বলা যায়, ছিদ্র আছে যেটা দিয়ে পানি পড়ছে। আমি অল্প একটু ভিডিওটা দেখাই, তারপরে তোমাদের ব্যাখ্যা করি। একটু লক্ষ্য করো তো, এই যে সবচেয়ে উপরের পানিটা সবচেয়ে কাছে পড়ছে না, দেখো তো, যদিও খুব বেশি ভালো হয়তো বোঝা যাচ্ছে না। তার নিচে যে পানিটা আর একটু দূরে দিয়ে পড়ছে, তার নিচের পানিটা আরো একটু দূরে দিয়ে পড়ছে, আর সবচেয়ে নিচের পানিটা আরো দূরে দিয়ে পড়ছে। যদি তোমরা বাসায় পরীক্ষাটা করতে পারো, তোমরা সিম্পলি তোমরা যে কোল্ড ড্রিঙ্কস খাও, হ্যাঁ, সেই কোল্ড ড্রিঙ্কসের যে ফেলানো বোতলগুলো আছে, ফেলানো বোতলগুলো নিচ থেকে নির্দিষ্ট দূরত্বে তোমরা ছিদ্র করবে, ছিদ্র করে ওখানে পানি দিবে, দেখতে পারবে যে সবচেয়ে নিচের যে ছিদ্রটা, এটা দিয়ে পানিটা অনেক দূরে যাচ্ছে, আর তার উপরেরটা একটু কাছে যাচ্ছে, আর সবার উপরেরটা আরো কাছে যাচ্ছে। এটা বাস্তব উদাহরণ আরো দেখতে পারো তোমরা। 3-4 তলা বিল্ডিং এর নিচ তলায় ট্যাপটা ছেড়ে দিয়ে দেখবে ওই ট্যাপটা কত জোরে পানি পড়ছে, আর একবার ছাদের মধ্যে যদি কোনো ট্যাপ থাকে ওটা ছেড়ে দিয়ে দেখবে মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা কেন, আমরা একটু ব্যাখ্যা করবো পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে। মনে করলাম এই একটা পাত্র, এই পাত্রে আমি পানি নিয়েছি। মনে করলাম যে পাত্রটার ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমিটা আছে এর ক্ষেত্রফল হলো a, আর যে তরলটা নিয়েছি এই তরলের ঘনত্ব হলো ρ, এবং তরলের উচ্চতা বা গভীরতা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতাটা সেটা হলো h। ধরে নিলাম যে স্থানে আমি পরীক্ষা করছি সেই স্থানে অভিকর্ষ ত্বরণের মান g। এখন এই ক্ষেত্রফলে, এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল আর তরলের ওজন সমান, আমরা জানি তো বল আর ওজন সমান, তাই না? তাহলে এই ক্ষেত্রফলটার উপর যতটুকু বল প্রযুক্ত হলো আর তরলের ওজনটা এরা সমান, তাহলে F = ওজন হলো mg, F = v rho g। v rho কেন আসলো? আমরা ঘনত্ব থেকে জেনেছি ρ = m/v, সেখান থেকে আমি m এর মান বের করে নিয়েছি, m =
ভি রো, অর্থাৎ এম এর পরিবর্তে আমি ভি রো বসিয়ে দিয়েছি। আবার ভিটা কি ছিল? আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ আবার কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এই দুইটা মিলে হয়ে গেল আয়তন। তাহলে আমাদের বল আসলো F = AH রো জি। এখন আমরা জানি যে চাপ হলো বল বাই ক্ষেত্রফল। হ্যাঁ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি বলা হয়? চাপ। তাহলে F এর পরিবর্তে কি লিখতে পারি? AH রো জি, AH রো জি, আর নিচে কি ছিল? A ছিল। তাহলে A ক্যান্সেল হয়ে যাবে। তাহলে চাপ ইকুয়াল টু কি আসবে? P = H রো জি। এখন দেখি একটা নির্দিষ্ট স্থানে কাজ করছি আমরা, তাহলে ওই নির্দিষ্ট স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট, তার মানে এখানে জিটা ধ্রুবক। একটা নির্দিষ্ট তরল নিয়ে কাজ করছি, তাহলে ওই তরলটার যে ঘনত্ব আছে সেটিও নির্দিষ্ট। আমরা যে স্থানে কাজ করছি অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট, যে তরল নিয়ে কাজ করছি সেই তরলের ঘনত্ব নির্দিষ্ট। তাহলে এই দুটি নির্দিষ্ট হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল। তাহলে এই দুটি যদি ধ্রুবক হয়, ধ্রুবক এবং সমান চিহ্ন উঠিয়ে গেলে কি হয় আমরা জানি? সমানুপাতিক চিহ্ন হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি P সমানুপাতিক H, অর্থাৎ যদি উচ্চতা বাড়ে তাহলে চাপ বাড়বে, উচ্চতা কমলে চাপ কমবে, বা গভীরতা বেশি হলে চাপ বেশি হবে, গভীরতা কম হলে চাপ কম হবে। আমরা পূর্বের পরীক্ষাটাও দেখেছি যে পানির সর্বোচ্চ স্তর থেকে এখানে যে ছিদ্রটা ছিল এইটার দূরত্ব সবচেয়ে কম ছিল, তাই না? তাহলে দূরত্ব কম থাকলে বা গভীরতা কম থাকলে চাপটা কম ছিল। আর একটু দূরে যেটা ছিদ্র আছে সেখানে দূরত্বটা বেশি বা গভীরতা বেশি, ওই জন্য চাপটা বেশি। সবার নিচে যেটা উপর থেকে এই পর্যন্ত, অর্থাৎ দূরত্ব বা গভীরতা সবচেয়ে বেশি ছিল, যার কারণে কিন্তু শেষ বিন্দুটাতে চাপও বেশি ছিল। তাহলে কি? চাপ হলো গভীরতার সমানুপাতিক। গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, গভীরতা যত কমবে চাপ তত কমবে। সুতরাং কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তরলের জন্য, খেয়াল করো, নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তরল, নির্দিষ্ট স্থান বললে জি ফিক্সড, নির্দিষ্ট তরল বললে রো ফিক্সড। তরলের জন্য চাপের মান নির্ভর করে বিন্দুর গভীরতার উপর। গভীরতা বাড়লে চাপ বাড়বে, গভীরতা কমলে চাপ কমবে। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এই পুরো প্রক্রিয়াটি একটু গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করে দেখি। আমরা জানি P = H রো জি। আমরা একটা এখানে নোট করে রাখি, গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে সংকুচিত করে ঘনত্ব বাড়ানো যায়। যেমন গ্যাস সিলিন্ডারে আমরা গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে অনেক চাপে কিন্তু সংকুচিত করে তরলে নিয়ে এসে ব্যবহার করছি, তাই না? কিন্তু তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের পরিবর্তন করে ঘনত্ব বাড়ানো বা কমানো যায় না। একটা পাত্রে পানি নিবে, চাপ দিবে, দেখবে পানিটা চাপে সংকুচিত হয় কিনা? হয়? সংকুচিত হয় না। একটা কাঠ নিবে, কাঠকে চাপ দাও, সংকুচিত হয়? হয় না। তাহলে গ্যাসকে সংকুচিত করে এর ঘনত্ব বাড়ানো যায়, কিন্তু তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের পরিবর্তন করে ঘনত্ব বাড়ানো বা কমানো যায় না। আমরা একটা গ্রাফের সাহায্যে একটু দেখি। ধরে নিলাম গভীরতা হলো 1 2 3 4 5 6 কিলোমিটার, আর এদিকে হলো পানির চাপ। খেয়াল করে দেখো, একবারে সরলরেখায় গেছে। সরলরেখায় গেছে মানে গভীরতা যত বেড়েছে, ধরো এই বিন্দু গভীরতা 1, পানির চাপ 100। গভীরতা আরো বেড়েছে, চাপের পরিমাণও বেড়েছে। গভীরতা আরো বেড়েছে, চাপের পরিমাণও বেড়েছে। যত গভীরতা বেড়েছে তত চাপের পরিমাণ বেড়েছে, যত গভীরতা বেড়েছে তত চাপের পরিমাণ বেড়েছে। তার মানে চাপ কিসের উপর নির্ভর করছে? গভীরতার উপর নির্ভর করছে। সুতরাং সমুদ্রপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় পানির চাপ তত বাড়তে থাকে।
আর যদি সব জায়গাতেই মোটামুটি সমুদ্রের পানি সব জায়গাতেই ঘনত্ব সমান হয়, পানির ঘনত্ব সমান হয়, এদের চাপও সমান হয়ে রয়েছে। দেখো যত উপরে গেছে একেবারে স্ট্রেট লাইন হয়েছে, অর্থাৎ ঘনত্ব সমান হওয়ার কারণে কিন্তু চাপও সমান হয়ে রয়েছে। আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। সমুদ্রতলের একটি স্থানে পানির চাপ 1.09 × 10⁸ প্যাসকেল এবং সমুদ্রে পানির ঘনত্ব 1025 kg/m³ হলে ওই স্থানের গভীরতা কত? আমরা জানি কি করতে হবে, প্রথমে কি করতে হবে, কি কি দেওয়া আছে লিখে ফেলতে হবে। তাহলে পানির চাপ কত? 1.09 × 10⁸ প্যাসকেল, পানির চাপ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব হলো 1025 kg/m³। তাহলে অভিকর্ষ স্তরণের মান ধরে নিলাম ওই স্থানে 9.8 m/s²। তাহলে ওই স্থানের গভীরতা হবে h। আমরা কি জানি? P = h ρg। তাহলে h = P/ρg, মানগুলো বসিয়ে দেই। P হলো 1.09 × 10⁸ প্যাসকেল, ρ হলো 1025 kg/m³, আর অভিকর্ষ স্তরণের মান হলো 9.8 m/s²। তাহলে ওই স্থানের গভীরতা কত? ওই স্থানের গভীরতা হলো 10851.17 মিটার প্রায়। তাহলে ওই স্থানে পানির গভীরতা হবে 10851.17 মিটার প্রায়। বুঝতে পেরেছো তোমরা? যে কোনো সমস্যা মনে করলে কমেন্ট বক্সে জানাবে অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 287 সালে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 212 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন গ্রিক গণিতবিদ। তিনি একাধারে পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। তো আমরা একটি ছোট্ট ভিডিও দিয়ে একটু শুরু করি। তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে খেয়াল করে দেখি। ছোট্ট বাচ্চাটি একটি বল নিয়েছে, পানির মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছে। কি হচ্ছে? যতবারই প্রবেশ করাচ্ছে ততবারই বলটা উপরে চলে আসছে, তাই না? যতবারই দেখো বলটা প্রবেশ করানোর চেষ্টা করছে ততবারই উপরে উঠে আসছে। ওকে, এখান থেকেই আসলে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতার যে ধারণটি সেটি তোমরা বুঝতে পারবে। তো এই গল্পটা নিশ্চয় সবার জানা আছে যে আর্কিমিডিসের সূত্র কিভাবে আবিষ্কার করলেন। তৎকালীন সিসিলিয়ান নগরীর সিরাকিউজের রাজা ছিলেন হাইরন। তো প্রচলিত গল্পটা এরকম, আর বাস্তবটা আসলে একটু অন্যরকম। তো আমরা একটু গল্পটা শুনি। রাজা হাইরেন প্রচলিত গল্পটায় বলছেন যে রাজা হাইরেন নাকি একটি মুকুট দিয়েছিলেন আর্কিমিডিসকে আরেকটি মুকুটের সঙ্গে তুলনা করতে, যে কোন মুকুটটি খাঁটি সোনার তৈরি আর কোনটিতে ভেজাল আছে। তো এইটি নিয়ে আর্কিমিডিস খুবই চিন্তায় পড়ে গেছেন এবং প্রচলিত আছে যে তিনি একদিন গোসল করার সময় চৌবাচ্চার মধ্যে পানি ভর্তি চৌবাচ্চায় প্রবেশ করলেন আর পানি উপচিয়ে পড়ল। তখন তিনি এই উলঙ্গ অবস্থায় দৌড়ে দৌড়ে রাজপ্রাসাদ দিকে ছুটলেন এবং ইউরেকা ইউরেকা বলে চিৎকার করছিলেন। ইউরেকা অর্থ হলো পেয়েছি, অর্থাৎ উনি সমাধানটা পেয়েছেন। এটা হলো প্রচলিত গল্প। প্রকৃতপক্ষে আরেকটি গল্প ঠিক বলবো না, আরেকটি বিষয়, আরেকটি ঘটনা এরকম প্রচলিত আছে যে আসলে এই যে পানি উপচে পড়ে যে পরীক্ষাটি এটা সঠিক নয়। আসলে এই সিসিলিয়ান নগরীর যে সিরাকিউজের রাজা হাইরন, ইনি আসলে একটা জাহাজ তৈরি করতে চেয়েছিলেন তৎকালীন যে মিশরের শাসনকর্তা টলেমিকে উপহার দেওয়ার জন্য। এটা বিশাল জাহাজ তৈরি করতে চেয়েছিলেন, অনেক কাঠ, অনেক মিস্ত্রি বহুদিন ধরেই তৈরি করেছিলেন। তার ধারণা ছিল, তার কল্পনায় যে ছিল,
সেই জাহাজটির সম্মুখে থাকবে 8টি ওয়াচ টাওয়ার। চিন্তা করতে পারছো, 8টি ওয়াচ টাওয়ার। আর তার সম্মুখে থাকবে হলো বিশাল তীরধনুক। এই এক একটি তীরধনুক দিয়ে একসাথে 180 পাউন্ড ওজনের পাথর ছুঁড়ে মারা যাবে, যেটা প্রায় 82 কেজি ওজনের সমান, ফলের সমান। তো এইখানে আর কি কি থাকবে উনি কল্পনা করেছেন, এখানে লাইব্রেরি থাকবে, তারপরে গরম পানির সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, হ্যাঁ, এরকম অনেক কিছু। আর এই জাহাজে করে যেন কমপক্ষে 400 টন খাদ্যশস্য নিয়ে যাওয়া যায় এবং 10,000 সামুদ্রিক মাছের জার যেন এখানে রাখা যায় এবং 74 টন সুপেয় পানি যেন পরিবহন করা যায়, 600 টন পশম যেন নেওয়া যায় এবং যাত্রী যেন কমপক্ষে 1000 জন হয় এবং কমপক্ষে 20টি ঘোড়া যেন ওখানে যেতে পারে। বুঝতে পারছো? বিশাল পরিকল্পনা। এখন এইটা সমাধানের দায়িত্ব দেওয়া হলো আর্কিমিডিসকে, যে এইরকম একটা জাহাজ তৈরি করলে জাহাজটি পানিতে ডুবে যাবে না তো? শুধু জাহাজটারই এইভাবে যে তৈরি করা হয়, শুধু জাহাজটারই ভর হবে 2000 টন। তো আর্কিমিডিসকে দায়িত্ব দেওয়া হলো যে কিভাবে তৈরি করলে এই জাহাজটি পানিতে ফেললেও ডুববে না। তো আর্কিমিডিস তখন এই সূত্রটি আবিষ্কার করেছেন। এমন হতে পারে যে পূর্বের যে গল্পটা বলেছি এইটা প্রমাণ করার জন্য হয়তো সে দুইটা এই মুকুটকে নিয়েছিলেন, হ্যাঁ, এটা হতে পারে। তবে মূল বিষয়টা হলো এই জাহাজ ভাসানোর বিষয় নিয়ে। যাই হোক, পরের গল্পটা তোমরা জানো, পরের অংশটা। এভাবেই তিনি আসলে আবিষ্কার করেছিলেন এই তার আর্কিমিডিস সূত্রটা। তিনি ধরে নিয়েছিলেন যে কমপক্ষে এই জাহাজটি ভাসাতে হলে জাহাজটি এমনভাবে তৈরি করতে হবে যেন 4000 টন পানি এটা অপসারণ করতে পারে, তবেই কিন্তু এই জাহাজটি সুন্দরভাবে পানিতে ভাসবে। তো অবশেষে আর্কিমিডিস সফল হয়েছিলেন তার স্ট্রাকচারটা ডিজাইন করে দিতে এবং সফলভাবে এই যে সামগ্রীগুলো নিয়ে যাওয়ার কথা, যতজন মানুষ নিয়ে যাওয়ার কথা, যতটি ঘোড়া নিয়ে যাওয়ার কথা, যে যে জিনিস রাজা হাইরন রাখতে চেয়েছিলেন সব কিছু নিয়ে সফলভাবে কিন্তু এই জাহাজটি মিশরের শাসনকর্তার কাছে পৌঁছেছিল। এই হলো বিজ্ঞানী আর্কিমিডিস এবং তার সূত্র আবিষ্কারের প্রকৃত গল্প। পূর্বের গল্পটি মিথ্যা বলছি না, পূর্বের গল্পটি হয়তো এর অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এইটি প্রমাণ করার জন্য হয়তো ওই পরীক্ষাটা উনি করেছিলেন। তবে মূল লক্ষ্য ছিল এই জাহাজটি কিভাবে তৈরি করলে জাহাজটি পানিতে ভাসবে। আশা করি তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। আমি একটি পানির জার নিলাম, পানির জারটাতে পানি আছে এতটুকু, আর একটি বস্তু নিয়েছি, বস্তুটি পানিতে ডুবে দেওয়া হলো। তাহলে পানির উচ্চতাটা কিছুটা বাড়ছে। মনে করলাম যে সিলিন্ডারটার উচ্চতা, যে সিলিন্ডারটা আমি প্রবেশ করেছি সেই সিলিন্ডারটার উচ্চতা হলো h এবং সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা, মানে এই উপর থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের যে উচ্চতা, এইটার গভীরতা হলো h1 এবং সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা h2, অর্থাৎ এই নিচ থেকে পানির উপরিতল পর্যন্ত এটা হলো h2। আর সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম a। তাহলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে চাপ কত হবে? আমরা চাপ সমান জেনেছি যে h রো g। তাহলে h এখানে কোন h? h1, কারণ উপরের পৃষ্ঠে চিন্তা করছি, সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে চাপ, অর্থাৎ পানি এখানে যে চাপটা সৃষ্টি করলো সেটি হলো p1 ধরে নিলাম। তাহলে p1 এর জন্য এই h1, রো হলো তরলের ঘনত্ব, g হলো এই স্থানের অভিকর্ষ ত্বরণ। তাহলে এবার নিচের পৃষ্ঠে উপরের দিকে চাপ কেমন হবে? এটাকে আমি p2 ধরে নিলাম। এখানে গভীরতা হলো h2, রো হলো তরলের ঘনত্ব, g হলো এই স্থানের অভিকর্ষ ত্বরণ। তাহলে খেয়াল করে দেখো, সিলিন্ডারের উপরের পৃষ্ঠের নিচের দিকের বল, তাহলে বলের পরিমাণ কত হবে? বল আমরা জানি ক্ষেত্রফল, আর চাপ যেহেতু p চাপ বল বাই ক্ষেত্রফল, সেখান থেকে বল হলো ক্ষেত্রফল ইনটু চাপ। তাহলে প্রথম ক্ষেত্রে বল, এই জন্য F1 দিয়েছি, আর অর্থাৎ উপরের পৃষ্ঠের ক্ষেত্রে তাহলে চাপ হবে P1। তাহলে P1 এর পরিবর্তে আমি
H1 রো জি বসালাম, H1 রো জি। তাহলে একইভাবে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের দিকে বল কত হবে? এ P2, এ হলো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর P2 এর মান আমরা এখানে বের করেছি H2 রো জি, H2 রো জি। তাহলে A H2 রো জি। এখন H2 H1 এর চেয়ে বড় হয়, তাহলে F2 ও বড় হবে। তাহলে লব্ধি বল কেমন হবে? লব্ধি বল হবে F2 মাইনাস F1, F2 মাইনাস F1। মানগুলো বসিয়ে দুইটারই মধ্যে A যেহেতু কমন রয়েছে, রো কমন রয়েছে, জি কমন রয়েছে, তাহলে থাকলো A H2 মাইনাস H1 রো জি। তাহলে লব্ধি বল কি হলো? লব্ধি বল হলো A H2 মাইনাস H1 মানে H, H2 থেকে H1 বাদ দিলে H থাকলো H রো জি। তাহলে সিলিন্ডারের উপর যে লব্ধি বলটি প্রয়োগ করতেছে সেটা হলো A H রো জি। এই লব্ধি বলই হলো প্রবলতা, অর্থাৎ লব্ধি বলটা কোন দিকে কাজ করছে? উপর দিকে কাজ করছে। এই লব্ধি বলটাকে বলা হচ্ছে প্রবলতা। তাহলে এখন প্রশ্ন হলো প্রবলতা কি? তাহলে প্রবলতা কোন দিকে প্রয়োগ করছে? উপর দিকে না? তাহলে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে, কোনো স্থির তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তুর উপরের দিকে যে লব্ধি বল অনুভূত করে তাকেই বলা হচ্ছে প্রবলতা। সহজ কথা যদি বলি যে কোনো বস্তুকে যদি আমি তরল অথবা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি তাহলে উপর দিকে একটা বল প্রয়োগ করা হয়। হ্যাঁ, বস্তুটি উপর দিকে একটা বল অনুভব করে, সেই উপর দিকের বলটাই হলো প্রবলতা। এই উপর দিকে বলটা কিভাবে অনুভূত হয়েছে? ঊর্ধ্বমুখী, এদিকে একটা নিচের দিকে বল আছে আর একটা উপর দিকে বল আছে, দুইটা রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধি বল। এই লব্ধি বলটাকে বলা হচ্ছে প্রবলতা। তাহলে কোনো বস্তুকে যদি আমি স্থির তরল অথবা বায়ু পদার্থে নিমজ্জিত করি তাহলে উপরের দিকে যে লব্ধি বল অনুভব করবে বস্তুটি সেটাই হলো প্রবলতা। আশা করি প্রবলতা বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি, আমরা এর আগের অংশে দেখলাম যে আমরা জানি প্রবলতা হলো F = A রো জি H। তাহলে AH হলো সিলিন্ডারের আয়তন। AH আয়তন কেন? A হলো ক্ষেত্রফল, H হলো উচ্চতা। তাহলে সিলিন্ডারের আয়তন কত? AH। রো তরলের ঘনত্ব, যে তরলটা ব্যবহার করেছি সেটার ঘনত্ব হলো রো। আর জি হলো এই স্থানে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে উপরের দিকে প্রয়োগকৃত লব্ধি বলের পরিমাণ সিলিন্ডারের আয়তনের যে সমান তরলের ওজন, তাই না? এটাই হলো আর্কিমিডিসের সূত্র। অর্থাৎ এই আয়তনের জন্য, এই ঘনত্বের জন্য এবং অভিকর্ষ ত্বরণ জি হওয়ায় উপরের দিকে যে প্রয়োগকৃত লব্ধি বল এর পরিমাণ কেমন হবে? সিলিন্ডারের আয়তনের সমান তরলের সমান। অর্থাৎ এই সিলিন্ডারটি যে আয়তন দখল করে আছে সেই পরিমাণ তরলের ওজন, কারণ হলো সিলিন্ডারটা তরলকে সরিয়েছে, তাই না? সেই জায়গাটা এই সিলিন্ডারটা দখল করেছে। আর এটাই হলো আর্কিমিডিসের সূত্র। তাহলে আর্কিমিডিসের সূত্র কি? বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ একটি বস্তুকে যখন আমি তরলে অর্ধেক নিমজ্জিত করি, সামান্য নিমজ্জিত করি অথবা সম্পূর্ণ নিমজ্জিত করি, তাহলে দেখা যাবে যে এই বস্তুটি কিছুটা ওজন হারিয়েছে। এই হারানো ওজনটা কি হবে? ওই বস্তুটি যতটুকু তরল অপসারণ করলো বা যতটুকু বায়ু পথ থেকে অপসারণ করলো তার ওজনের সমান হবে। বুঝতে পেরেছো? ওকে, আমরা ছোট্ট একটি পরীক্ষা দেখি। এখানে একটি
পাত্র নেওয়া হয়েছে, যে পাত্রটার উপর দিকে ছিদ্র আছে, অর্থাৎ এই জায়গায় এর উপরে যদি পানি উঠে তাহলে এটি পড়ে যাবে। এখানে একটি ওয়েট মেশিন নেওয়া হয়েছে, এইটা এখানে একটি স্প্রিং দেওয়া হয়েছে, একটি স্ট্যান্ড নেওয়া হয়েছে, একটি কাঠের পাটাতন নেওয়া হয়েছে। এই আয়রন ব্লকটা এখানে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দিলে দেখো কত পাওয়া যায়, 850 গ্রাম, অর্থাৎ বাতাসে ওজন এটা। তারপরে টেস্ট টিউবটি দিলাম, এতদূর পর্যন্ত দেখো পানি পূর্ণ আছে। আর একটি ছোট পাত্র দিলাম, এখানে দেখো পাত্র সহ শুধু পাত্রটির ভর হলো 110 গ্রাম। এবারে এটিকে যদি আমি নিচের দিকে নিই তাহলে কিছু পানি কিন্তু পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে যতটুকু পানি এই পদার্থটি তরলটাকে অপসারণ করলো, কতটুকু অপসারণ করলো দেখো তো, এখানে পাত্র সহ 210 গ্রাম, আগে ছিল 110 আর এখন 210, আর এখানে কত হলো 750 গ্রাম। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা একটু কি কি পেলাম একটু লিখি। বস্তুটির বাতাসে ভর পেয়েছিলাম 850 গ্রাম, এটাকে আমরা ওজনও বলতে পারি, কারণ সব ক্ষেত্রে জি 9.8 দ্বারা গুণ আছে, অতএব সব ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। এটাকে এই জন্য আমি এটাকে সরাসরি ওজনও বলা যেতে পারে। পানিতে ভর কত, 750 গ্রাম, দেখেছো তোমরা, হারানো ভর 100 গ্রাম, তাই না? প্রথমে 850 ছিল, পরে 750, তাহলে কত গ্রাম হারিয়েছে, 100 গ্রাম হারিয়েছে। তাহলে অপসারিত পানির ভর আমরা দেখেছিলাম যে পাত্র সহ শুধু যখন পাত্রটা ছিল তখন ছিল 110 গ্রাম, আর যখন পানিটা অপসারণ হলো সেই অপসারিত পানি সহ পাত্রের ভর ছিল 210 গ্রাম, তাহলে অপসারিত পানির ভর কত, 100 গ্রাম। লক্ষ্য করে দেখেছো, বস্তুটি যত গ্রাম ওজন হারিয়েছে বস্তুটি ঠিক তত গ্রাম পানি অপসারণ করেছে, তার মানে আর্কিমিডিস সূত্র মিলে গেল। তাহলে বস্তুটির হারানো ভর অপসারিত পানির ভর দুটাই সমান, দুটোই 100 গ্রাম। এবার ওজন দিয়ে দেখি, দেখবে যে একই আছে। বস্তুটির বাতাসে ওজন 850 গ্রামকে কেজিতে পরিণত করে 9.8 দ্বারা গুণ করলাম, তাহলে 8.33 নিউটন। বস্তুটির পানিতে ওজন 750 গ্রাম পেয়েছিলাম, 0.750 গুণ 9.8, তার মানে 7.35 নিউটন। তাহলে বস্তুটির হারানো ওজন কত, 8.33 থেকে 7.35 বিয়োগ 0.98 নিউটন। অপসারিত পানির ওজন কত, 100 গ্রাম, ওখানে দেখছিলাম 100 গ্রাম, 100 গ্রামকে আমি 0.1 নিয়ে আসলাম, 9.8 দ্বারা গুণ। এখানেও খেয়াল করে দেখো হারানো ওজন আর অপসারিত পানির ওজন একই রয়েছে, তাই না? তাহলে আমরা কি জানলাম, এখানেও দেখতে পাচ্ছি যে বস্তুটির হারানো ওজন অপসারিত পানির ওজন দুইটাই হলো 9.8 নিউটন, 0.98 নিউটন। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান, এবং এটাই হলো প্লবতা। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমরা দেখে নিই যে আর্কিমিডিসের সূত্রের বাস্তব প্রয়োগগুলো কোথায়। খেয়াল করে দেখো, পানিতে একটা বোতল ভাসছে, এটা আবার আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, আবার একটা ডুবেই গেল। এই বেলুনটা সম্পূর্ণ ভেসে আছে, দেখো তো এতটুকু ভেসে আছে কেন, কারণ একটা আপওয়ার্ড বল কাজ করছে, ঊর্ধ্বমুখী বল একটা কাজ করছে। এখন যদি জোর করে এটাকে ভিতরে প্রবেশ করাই, বল প্রয়োগ করেছি, একটা এক্সটার্নাল ফোর্স দিয়েছি, নিম্নমুখী বল, তাহলে কিন্তু আবার ভেসে উঠলো, কারণ ঊর্ধ্বমুখী বলটা ওকে চাপ দিচ্ছে। এবার আমি একটা বল প্রযুক্ত করছি, আর নিচের দিকে কি করছে, নিচের দিকের বলটাও কিন্তু প্রযুক্ত করছে। যখন আমি আমার অ্যাপ্লাইড ফোর্সটা উইথড্র করে নিব তখন কিন্তু আপওয়ার্ড ফোর্সটা জয়ী হবে। এটাকেই বলা হচ্ছে কিন্তু প্লবতা। লোহা পানিতে ডুবে, কিন্তু লোহার তৈরি বিশাল বিশাল জাহাজ এগুলো পানিতে ভাসে কেন বলতো, বলতে পারবে? খুব সহজ, আমরা যে আর্কিমিডিসের সূত্র ব্যাখ্যা করলাম এর মধ্যে কিন্তু রয়েছে। খেয়াল করে দেখো, লোহা পানিতে পড়ে গেল, ডুবে গেল,
কারণ আর জাহাজটি ঠিকই ভাসে আছে, তাই না? দেখো লোহার মধ্যে অণুগুলো কিন্তু একবারে টাইটলি বন্ডিং থাকে, যার কারণে কিন্তু এর আয়তনটা কিন্তু অল্প, ফলে এখানে ক্ষেত্রফলটা কিন্তু কম, যার ফলে পানিতে যখনই পড়ছে প্লবতা কিন্তু কাজ করতে পারছে না, অর্থাৎ নিম্নমুখী বলটা বেশি, ঊর্ধ্বমুখী বলটা কম। কিন্তু এখানে জাহাজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা অনেক বেশি, তাহলে প্লবতা কাজ করতে পারছে বেশি, অপরপক্ষে নিম্নমুখী বলটা কাজ করতে পারছে কম, অর্থাৎ নিম্নমুখী বলটা অল্প আর ঊর্ধ্বমুখী বলটা বেশি, আয়তন বেশি হওয়ার কারণে, যার কারণে কিন্তু লোহাটা পানিতে ডুবে যাচ্ছে কিন্তু লোহার তৈরি জাহাজ ভেসে থাকছে। দেখো, যদি ক্ষেত্রফল আয়তন যদি ভি হয়, ঘনত্ব যদি রো হয়, তাহলে এবং অভিস্থান যদি জি হয়, তাহলে কি হবে? ভি রো জি। এখানেও কিন্তু আয়তনটা বেশি থাকার কারণে প্লবতা বেশি হচ্ছে, যার কারণে কিন্তু লোহার তৈরি জাহাজটি সুন্দরভাবে ভাসতে পারছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা তরলের ভিতরে চাপ নির্ণয় করে শিখেছি, P = H2G। দেখেছি যে চাপ গভীরতার উপর নির্ভর করে। আর্কিমিডিসের সূত্রের ইতিহাসটা জানলাম, প্রচলিত ইতিহাস, প্রকৃত ইতিহাস, আর কি আর্কিমিডিসের সূত্র জানলাম, প্রবণতা জেনেছি, আর আর্কিমিডিসের সূত্রের বাস্তব প্রয়োগ জেনেছি। আশা করি আজকের টপিকগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। প্রিয় শিক্ষার্থীরা, একটি বাড়ির কাজ দিয়ে নেই। একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে তা 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করে, অর্থাৎ বস্তুটি কেরোসিনে দেওয়া হলো, এটি অপসারণ করলে হলো 10 মিলিলিটার কেরোসিন। যে বস্তুটি আমি নিমজ্জিত করলাম তার ভর ছিল 20 গ্রাম, আর কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব হলে কেরোসিনে বস্তুটির ওজন কত হবে? অর্থাৎ যখন কেরোসিন ডুবিয়েছি তখন বস্তুটির ওজন কেমন হবে? পূর্বের আলোচনা থেকে নিশ্চয়ই সবাই তোমরা পারবে না? অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো বা ক্লাসের বিষয়ে কোনো মতামত অবশ্যই জানাবে, এবং ক্লাসটি আরও যেন শিক্ষার্থীরা দেখতে পারে সেজন্য ক্লাসটি শেয়ার করবে। সবাই স্বাস্থ্যবিধি মানবে। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের পেজের সঙ্গে সংযুক্ত থাকবে। আমাদের পেজে রুটিন দেওয়া আছে, রুটিনটাকে ফলো করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।